দিস সিস্টেম ইজ ভেরি ফেয়ার, ওকে, ঠিক আছে, বাট সমস্যা অন্য জায়গায়। জানতে চাই স্যার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমি একবার এক দালাল ধরলাম, ঠিক আছে, সে মানে ওই টাকা খায়, আর্মিতে লোক ভর্তি করায় টাকা খায়। তো আমি ওই দালালটাকে ধরে মানে ভাবলাম যে একটু রাগ লাগে না আপনার, যে এত সারাদিন পরিশ্রম করতেছেন আর ও বেটা মনে করেন যে আর্মির বদনাম করে ফেলতেছে। আমি খুব বকাবকি করতেছিলাম। তো ও আমাকে পরে এখন বলতেছে যে স্যার আমি কিন্তু স্যার মানে ইমানদারি কাজ করি। বললাম কি বলে বেটা ইমানদারি কাজ করবেন, দালালের আমার ইমানদারি কি এই জায়গায়? তো বলতে স্যার আমি আর্মির আপনাদের আর্মির একজন সৈনিক ছিলাম। বললাম কি বলো তুমি? বলে জি স্যার। তো পরে কি হয়েছে? স্যার আমার কোনো একটা কারণে চাকরি চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেতেই পারে, বিগ আর্মি, কতজন কত কারণে চাকরি যায়। তো চাকরি চলে যাওয়ার পরে কি হইলো? বললো স্যার আমি গ্রামে গেছি, এবং গ্রামে যাওয়ার পরে যেটা হয়েছে যে এই আমার যে গ্রামের লোকজন তাদের কাছে আমি লজ্জা বলতে পারি না যে আমার চাকরি চলে গেছে। তা আমি আমার মতো করে স্যার বাসায় থাকি, কিন্তু এলাকার ছেলে পেলে যারা আছে এরা আইসা আমাকে খালি যে ভাইয়া আমাকে একটু শিখান কেমনে কি করতে হবে, আমি তো আর্মিতে আসছে এই করেন। তো আমি ইনিশিয়ালি স্যার চেষ্টা করছিলাম এই সব ঝামেলায় না যাইতে, কিন্তু আমার দেখে এসে টাকা সাধে। এখন স্যার আমি একটা সৈনিক মানুষ, আমার কাছে চাকরি, আমি কেমনে মনে করেন যে টাকা সাধলেও আমার কি যোগ্যতা আছে যে আমি এসে কাউরে তদবির করব যে স্যার আমার মানে চাস্তো ভাই মামতো ভাই কিছু একটা বলে যে তদবির করবো, আমার তো অপশন নেই। তো আমি স্যার এগুলো অনেক চেষ্টা করলাম যে না না এগুলো, কিন্তু একবার স্যার একটা ঘটনা ঘটলো, 2টা ক্যান্ডিডেট আসছে, আইসা আমার 1 লাখ করে 2 লাখ টাকা দিল, দিয়ে বললো ভাই কিছু একটা করেন। আচ্ছা, তা আমি তখন স্যার অবস্থা আমার খুব খারাপ স্যার, আমার তো চাকরি বাকরি পাইতেছি আমি, মাথা খারাপ। তা আমি বলছিলাম আচ্ছা রেখে দে 2 লাখ টাকা। রাখার পরে আমি কিচ্ছু করি না স্যার, আমি খালি বললাম এইভাবে বুক ডন দাও, একটু দৌড়াদৌড়ি করো, আর ওইখানে গেলে স্যার জোরে জোরে স্যার বলবা, স্টাফদেরকে স্টাফজি বলবা, এরকম একটু বলে দিচ্ছি। মানে কারিকুলামটা দেখাই দিছে আর কি ওখানে, কিচ্ছু না, জাস্ট মানে সিম্পল একটু মোরাল টোরাল দেওয়া, মোটিভেট করা, এরকম একটা কিছু করে দিচ্ছে। এখন স্যার ওখান থেকে একজনের অটোমেটিক্যালি হয়ে গেছে চাকরি, আরেকজনের হয় নাই। এখন যে যার হয়ে গেছে সে আরো 2 লাখ টাকা নিয়ে আসছে আমার দেওয়ার জন্য। আমি করলাম কি স্যার, ওইখান থেকে 2 লাখ টাকা পাই আগে দৌড় দিলাম, যার হয় নাই তার 1 লাখ টাকা ফেরত দিয়ে আসছি। আচ্ছা, তা আমার নাম হয়ে গেল স্যার 50-50। এটা দারুণ ছিল, ঠিক আছে। পরের সেশনে স্যার আমি 10 জন আসছে, তো আমি কি করবো স্যার, এখন তো আমি মাইর খাবো লোকাল লোকজনের। ও বোকাদের নিজের যোগ্যতা হইতেছে, কিন্তু সে আমার ফাও টাকা দেয়, আমি কি করব? আবার না নিলে পরে মনে করেন যে স্যার আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমস্যা, যে আমি তাকে ফেভার করতেছি না। এখন আমি কি করি স্যার, যেই টাকা দিয়ে যায় আমি 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করি স্যার। করার পরে আমি স্যার একটু মিশা কথা বলি, আমি বলি যে স্যার না হইলে টাকা স্যার ফেরত দিবে, কিন্তু একটু সময় দেওয়া লাগবে। তো এই 3 মাসে স্যার আমার যে ইন্টারেস্ট আসে ইন্টারেস্ট রেখে আমি টাকাটা ফেরত দিই। তো এখন আপনি এই জায়গায় এটা তো একটা এথিক্যাল ডিলেমা। অফকোর্স এখন এর ধরে নিয়ে যখন থানায় গেলাম, যাওয়ার পরে ওসি বলতে স্যার এ তো 420 মামলা হবে স্যার, 2000 টাকা জরিমানা দিয়ে চলে যাবে, এইটার পিছনে আর কত সময় দিবেন আপনি? বাট স্টিল আলহামদুলিল্লাহ আমি 2বার অ্যাওয়ার্ড পাইছিলাম আমার 10 ইয়ারে। এবং এই যে রিক্রুটিং প্রসেসের যে দালালের দৌরাত্ম্য, এটার পেছনে আসলে আমি বলবো যে আমাদের পাবলিক পারসেপশনের ভুল আছে। হয় কি, যখন একটা ছেলে আর্মিতে পরীক্ষা দিতে চায়, তখন সে তো বিজ্ঞাপনটা দেখে তারপর আর্মিতে পরীক্ষা দিতে যাচ্ছে, বাট বিজ্ঞাপনে লেখা আছে আপনার হাইট কত, আপনার কি এগুলা। কিন্তু যে কোনো চাকরির ক্ষেত্রে আপনারা আজকে মনে করেন যে একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউর জন্য ডাকছে, আপনি ওই কোম্পানির একজনের খুঁজে বের করবেন না? স্বাভাবিক, যে ভাই কোম্পানিটা কিরকম, এটার মালিক কে, এটার কি, এই পজিশনটার কাজ কি। অথবা অনেকে তো আরো স্মার্ট আছে যে এই ম্যানেজার রোলটাতে এর আগে যে ছিল তার কাছ থেকে শুনি। তার মানে এই সোলজার হিসেবে যারা যাবে তাদের মনে অনেক কোশ্চেন থাকে যে ভাই ওখানে কি পরীক্ষা হবে, কেমনে করতে হবে এটা। ওরা তখন করে কি, আশেপাশের তাদের পরিচিত সোলজারদেরকে খোঁজার চেষ্টা করে।
এখন ওই যে কিছুক্ষণ আগে এক ভাই বলতেছিল না যে আমাদের আর্মির যারা সার্ভিং থাকে তাদেরকে জিজ্ঞেস করলে ওরা খুব কম কথা বলে, হুম কারণ তারাও একটা ইয়ে থাকে যে আমি আবার অপ্রয়োজনীয় কথা কোনো বলে ফেললাম কিনা যেটার জন্য আবার আমার চাকরির কোনো ক্ষতি হয় কিনা। হুম চাকরির ক্ষতি মেইন ব্যাপার না, আমার আর্মির কোনো ক্ষতি হয় কিনা। হুম স্টিল আমি রিটায়ার করছি আজকে 5 বছরের বেশি হয়ে গেছে, স্টিল আমি জানি যে কোন কোন তথ্য আছে যেগুলো রিভিল করা যায় না, হুম ঠিক আছে। সো ওগুলো আমি ওই আলোচনায় যাই না। তো কিন্তু যারা ইয়াং থাকে অথবা চাকরি কম তারা তো এত কিছু বোঝে না, তারা তখন করে কি আপনি গিয়ে জিজ্ঞেস করলেন না 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 আমি জানি না ভাই এগুলো এত কিছু বলতে পারবো না আমি, হুম ঠিক আছে। আবার অনেকের এলাকায় ওরকম বলার মতো লোকও থাকে না, ঠিক আছে। তখন তাদের যে এইটা একটা দুর্বলতা, এটা একটা নলেজ গ্যাপ, এটা একটা ইনফরমেশন গ্যাপ। এই ইনফরমেশন গ্যাপটা যেটা আছে এইটাকেই তো এক্সপ্লয়েট করে দালালরা, রাইট ঠিক আছে। এটা কেমনে খুঁজে পায়? কারণ একটা সিস্টেমে আমাদের একটা আমি ত্রুটি হয়েছে কিনা জানি না, বাট দেশের স্বার্থে টেলিটক মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে হয়। হুম এখন আপনি টেলিটকের সিম ইউজ করেন? না বাংলাদেশের সবচেয়ে মনে করেন যে আমি বলবো যে অফুল টেলি কমিউনিকেশন সার্ভিস টেলকো হচ্ছে টেলিটক। টেলিটক রাইট আচ্ছা, এখন তাইলে আপনি এলাকায় এই সিম দিয়ে যখন রেজিস্ট্রেশন করতে বলতেছেন, এলাকায় একমাত্র মোবাইলের দোকানে এই সিমটা থাকে। হুম এখন ওই এলাকার সব ছেলে ওখান থেকে ওখান রেজিস্ট্রেশনটা থেকে করে। registration করে ওই হারামজাদা করে কি, সরি ফর দ্য মানে স্ল্যাং, সেই পুরো লিস্টটা দালালদেরকে দিয়ে দেয়। এখন দালালরা একেবারে লিজ ধরে জেনে গেল যে এই এলাকা থেকে কয়জন আর্মির হুম। পরীক্ষা দিচ্ছে। এবার তারা বিভিন্ন ধরনের ফাঁদ পাতে, হয়তো বাড়ির পাশে যাবে, গিয়ে চায়ের স্টলে বসবে, এই অমুক কিন্তু মানে এত টাকা দিছে দিয়ে কিন্তু চাকরি পাইছে, কারণ হ্যাঁ, আপনিও তো পরীক্ষা দিতে যাচ্ছেন। বিভিন্ন গল্প ইউ বিকাম হুম। কিউরিয়াস। হুম, ওরা ট্র্যাপ ফেলে, ওই চিন্তাকারীদের মতো অথবা এই ঠগীদের মতো এই ট্র্যাপ ফেলে, তারপর আরেকজন আবার বলে এই অমুকের নাম্বারটা আছে তোর কাছে, এই যে ছেলেটা তখন অথবা তার গার্জিয়ানটা তখন আস্তে আস্তে একটা রং পারসেপশনের ভিতরে গেল। হুম, তো এইটা বন্ধ করাটা জরুরি। এটা বন্ধ করতে পারলে, তো এটা করার জন্য আমি আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা করছিলাম সেটা হচ্ছে আমি একটা বই, ওই যেটা বললাম যে তোমাকেই খুঁজছে সেনাবাহিনী, এখানে পুরো এই যে রিক্রুটিং প্রসেসটা বললাম সোলজারদের ক্ষেত্রে, জি এটা পুরোটা বলা আছে এবং বলা আছে কি কি ধরনের কারণে হয় না এবং কি কি ধরনের প্রস্তুতি নিলে পরে চান্সটা বাড়ে, হুম, এই জিনিসগুলো ওখানে আলোচনা করা আছে। এবং এই বইটার দাম ইচ্ছাকৃতভাবে আমি 100 টাকার কমে রাখার চেষ্টা করছি, যাক। সো দ্যাট এটা হচ্ছে সদকা জারিয়া, বাট 100 টাকার কমে রাখতে, দাম একটা রাখতে হবে এই কারণে, কারণ প্রকাশক তো কাগজ ছাপায় তারপর কাগজ বিক্রি করে, ছাপায় দেবে, right. দিস ইজ লাগবে। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি অনারিয়াম ফ্রম দ্যাট। এইটা এই বইটা বের হওয়ার পরে যেটা হইলো যে আমার প্রকাশকের পিছনে দালালরা লাগলো যে ভাই 10 লাখ টাকা দিব, এই বইটা আর ছাপায়েন না। আরে কারণ যখন বইটা থাকে, বইয়ে তো লেখা আছে 5 ফুট 4 ইঞ্চি হচ্ছে মিনিমাম উচ্চতা, হ্যাঁ দালাল তো 5 ফুট 2 ইঞ্চি হইলেও টাকা নিবে। হ্যাঁ, ওটা আমি দেখতেছি, হ্যাঁ, আমি এটা দেখে তখন তো ক্যান্ডিডেট মনে করেন যে এই বই রেফার করে বলে যে এই দেলোয়ার স্যারের বইয়ে তো লেখা যে 5 ফুট 4 ইঞ্চি মিনিমাম উচ্চতা লাগবে, আমার তো 2 ইঞ্চি, তাহলে এই যে 2 ইঞ্চি এটা কেমনে আপনি কভার করবেন আমাকে বুঝায় বলেন। রাইট সো ইট হ্যাপেন্স লাইক দ্যাট এই জায়গায়। আবার আমরা চাইলে অনেকভাবে হেল্প করতে পারি, যেমন আমার ক্ষেত্রে আমি এক ধরনের হেল্প করার চেষ্টা করতাম যে দিন শেষে মনে করেন যে আমার 5টা ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড হইলো যাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব, হুম ওদেরকে আমি করতাম কি একজন একজন করে, আমার ইন্টারভিউ যখন হইতো সবার লাস্ট হচ্ছে আপনার ওসিবি এর ইন্টারভিউ, সো ওই ইন্টারভিউয়ের সময় আমি ডেকে নিয়ে আসতাম, এনে আমি ক্যান্ডিডলি জিজ্ঞেস করতাম যে এই হচ্ছে তোমার স্কোর শিট, তুমি হুম। বাংলায় পাইছো এত, ইংলিশে হুম। পাইছো এত, দৌড়ে পাইছো এত, তুমি দেখো মেধা তালিকায় তুমি 1 নম্বরে আসছো, সম্পূর্ণ তোমার যোগ্যতায় তুমি চাকরি পাচ্ছ, আচ্ছা এখন তুমি আমাকে বলো যে তুমি কি কাউকে টাকা দিছো। হ্যাঁ অনেকে রিভিল করতো, অনেকে আমতা আমতা করে ইয়ে করতো, কেউ কেউ বলতো যে হ্যাঁ স্যার আমি টাকা দিছি, কাকে দিছো, অমুককে দিছি। এখন আমার তো প্রতিদিন রিক্রুটিং থাকে, আমি তো আমার রিক্রুটিং কাজ বাদ দিয়ে, একটা রিক্রুটিং টিম হচ্ছে 8 জনের মাত্র, আচ্ছা সো দিস ইজ ভেরি হেক্টিক জব। মানে রিক্রুটিং এর আমি যে টাইমটা আর্মিতে পার করছি, সকাল ভোর মানে ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে বের হয়ে যেতে হতো আমাকে, হুম আমি এশার নামাজ বাসায় এসে পড়তে হতো, আচ্ছা পুরো টাইম আমাকে থাকতে হতো, কারণ দিনের রিক্রুটিং দিনে শেষ করতে হবে। হুম কারণ এই হেক্টিক জবের মাঝখানে আপনার তো আসলে ওই এফোর্ট দেওয়ার সময় নাই যে দালালের পিছনে আপনি মোবাইল দিয়ে খুঁজবেন। আমি যেটা পার্সোনালি করতাম, আমি ওই ছেলেকে বলতাম যে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা সাইন করে আমি ওকে বলতাম দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট কার্ড, কংগ্রেচুলেশন, ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি, বাট তোমার যে টাকাটা আছে ওই টাকাটা তো উদ্ধার করতে হবে। হুম স্যার কেমনি উদ্ধার করবো? আমি বললাম
তুমি তো এখান থেকে বাইরে হওয়া মাত্র তোমার একেবারে জায়গা খুলে মনে করো যে চেক করবে যে তুমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাইছো কিনা, হ্যাঁ, কারণ ওরা গেটের পাশেই ঘাপটি মেরে থাকে। ঘাপটি মেরে থাকে। তো ওরা তো জানে, হ্যাঁ, ইউজ টু এই জিনিসের সাথে। উপায় একটাই, হুম, তুমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড আমার কাছে রেখে যাও। হুম, কারণ যেদিন অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাচ্ছে সেই দিন কিন্তু সে ট্রেনিং এ যায় না। না, প্রতি 6 মাসের অ্যাপয়েন্টমেন্ট কার্ড একত্র করে 6 মাস পরে একসাথে যায় একসাথে ট্রেনিং এ। যায়। হ্যাঁ, তো তুমি বাইরে যাও, গিয়ে বলো যে আমার হয় নাই, হুম, ঠিক আছে। এবং এই জন্য আমি টেকনিক্যালি করতাম কি, পুরা যে 50 জন আসছে 50 জনকে একেবারে লাস্ট পর্যন্ত রাখতাম, আচ্ছা, যাতে দালালরা ধরতে না পারে। একটা একটা করে ছাড়তেন না। না, দালালরা যাতে ধরতে না পারে যে হ্যাঁ। আসলে কে কার হয়েছে কার হয় নাই, আচ্ছা, ঠিক আছে। আমি যদি একটু একটু করে ফেল করে আর ওদেরকে আউট করে দিতাম, তাহলে তো হ্যাঁ। ওরা জানতো যে এই যে 5 জনের এই আসলে 5 জন হচ্ছে। লাস্টে আছে, ঠিক বাট আছে। একসাথে ছাড়লে তো আর Yes. ধরতে পারবে না। এইটা এই যে এই জিনিসগুলা, এইটা আপনাকে মনে করেন যে আর্মির কোনো ট্রেনিং এ শেখায় না, স্টাফ হুম। কলেজে শেখায় না, কোথাও শেখায় না, এটা কাজ করতে করতে শিখছি। তো তখন গিয়ে ওরা আমি বলতাম তুমি গিয়ে বলো যে তোমার হয় নাই, আচ্ছা, না হইলে পরে তোমাকে তো টাকাটা ফেরত দিবে, ভাঙিয়া হোক আর যেটা হোক দিক। সো ইউ গেট 3 to 6 months টাইম। হ্যাঁ, এর ভিতরে টাকাটা তুমি ইয়ে করো, আর লুকায় লুকায় একদিন আসো, এসে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা আমার কাছে নিয়ে যাও, হুম, ঠিক আছে। ইন সাম কেসেস ইটস নট রিকোয়ার্ড ইভেন অ্যাপয়েন্টমেন্ট কার্ড। আমি চাইলে এখান থেকে সরাসরি ট্রেনিং সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাঠিয়ে দিয়া একটা হুম। চিঠি দিয়ে বলতে পারি যে নিরাপত্তাজনিত কারণে তাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেওয়া হলো না, হুম, সে সরাসরি ওখানে জয়েন করবে। ও- কারণ ওই সময় যে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দেওয়া হয় ওটা কিন্তু ওই যে আপনার মুড়ির মতো, মুড়ির মতো, হ্যাঁ, একটা পার্ট একটা পার্ট ও পায় আর একটা পার্ট যায় হচ্ছে যায় সেন্টারে। সেন্টার, রাইট। সুতরাং ও যদি ট্রু রিক্রুট হয় তাহলে হুম। অ্যাপয়েন্টমেন্ট কার্ড হারায় ফেললে কোনো কোনো সমস্যা নেই, অসুবিধা নয়, আলাদা ওর আর training একটা শুরু হয়ে পার্ট যাবে। হচ্ছে থাকবে। রাইট। ওই যে আমরা বলি না যে আমরা অযথাই পেঁচাই, আমাদের ধর্ম ইসলাম ধর্ম যেরকম খুব সহজ একটা ধর্ম, হুম, বাট আমরা এটারে অযথাই বিতর্কিত করে ফেলি, কঠিন করে ফেলি, কঠিন করে ফেলি। ঠিক আছে। একই রকম ভাবে মিলিটারি জব এবং মিলিটারি লাইফ ইজ ভেরি সিম্পল, মানে আমরা এইটাকে আসলে চিন্তা ভাবনা করে আমার অনেক একটা জটিল মজার করছি। কোশ্চেন আছে স্যার, আমি একটু পরে করব। Okay, রিক্রুটমেন্ট okay. প্রসেসটা আরেকটু আগায় যাক, অফিসারদের রিক্রুটিং প্রসেসটা বলবেন বলছিলেন। Officers recruitment, there are various types of officers recruitment in বাংলাদেশ। আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্সে, যেমন পাইলটদের রিক্রুটমেন্ট একরকম, আবার যারা আদার অফিসার্স আছে তাদের একরকম। নেভিতেও আপনি দেখতে পাবেন যে টেকনিক্যাল ব্রাঞ্চের যারা আছে তাদের রিক্রুটমেন্টটা আলাদা হয়। আর্মিতেও দেখবেন যে আর্মির লং কোর্সের রিক্রুটমেন্ট একরকম, শর্ট কোর্সের রিক্রুটমেন্ট আলাদাভাবে হয়। বাট যেটা কমন সেটা হচ্ছে যে এখানে যে ধাপগুলো কমন সেটা হচ্ছে প্রথমেই যেটা হয় যে একটা মৌখিক পরীক্ষা হয়, ইনিশিয়াল একটা মেডিকেল ফলোড বাই ভাইভা। এটাতে যারা কোয়ালিফাই করে এরা যায় হচ্ছে রিটেনের জন্য। রিটেনের জন্য আলাদা আবার একটা ডে সেট করা থাকে। সো রিটেনেও যেমন আর্মির ক্ষেত্রে, লং কোর্সের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং অঙ্ক, এই 4টা পরীক্ষা হয়। রিটেনে যারা কোয়ালিফাই করে তাদের কিন্তু রেজাল্টটা তখন ন্যাশনাল ডেইলিজে পাবলিশড হয়। আচ্ছা, যারা কোয়ালিফাই করলো তারা এবার আইএসএসবিতে যায়। আইএসএসবিতে 4 দিন থাকে। ওখানে 2টা ধাপে হয়। প্রথমে একটা স্ক্রিন টেস্ট হয়। সো স্ক্রিন টেস্টে কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা বাদ পড়ে যায়, আর বাকি যারা থাকে তারা বাকি 3 দিনের পরীক্ষাটা দেয়। এই হচ্ছে অফিসার্স রিক্রুটিং এর বেসিক আচ্ছা যে পরীক্ষার মেকানিজমটা। স্যার, অফিসার ট্রেনিং এর ভাইভাতে আমরা অনেক মজার মজার গল্প শুনি, মানে আমাদের ফ্রেন্ডরা যারা দিয়েছে বা পরবর্তী ছোট ভাই যারা দিয়েছে। এই ভাইভাটা কি আসলে খুব ইন্টারেস্টিং হয়, ভাইবার কোশ্চেন গুলো স্যার? আসলে প্রাথমিক যে ভাইভাটা হয় এটা তো হয় হচ্ছে একেবারে আপফ্রন্ট ভাইভা। হুম। সো ওই জায়গায় অনেকাংশেই ভাইভাটা মজাদার হয় এই কারণে যে ওখানকার টার্গেট হচ্ছে যে মেডিকেলি যদি ফিট হয় তাকে রিটেনে পাঠানো। আচ্ছা সুতরাং ওই ভাইভায় হয়তো একটু মানে মজা হয়। আচ্ছা, বাট এগেইন অফিসার সিলেকশন প্রসেসের সবচেয়ে ক্রুশিয়াল ভাইভা হচ্ছে ডেপুটি প্রেসিডেন্টের ভাইভা, যেটা আইএসএসবিতে হয়। হুম, সো ওই ভাইভাটা কিন্তু অনেক স্পেশালাইজড একটা ভাইভা, এবং ওই ভাইভাটা যিনি নেন উনিও কিন্তু একজন স্পেশালিস্ট এবং এক্সপার্ট। আচ্ছা, সরি, কারণ ওখানে ভাইভার মাধ্যমে উনি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ক্যান্ডিডেটের আপটেকটা জাজ করেন, তার সোশ্যাল আপব্রিঙ্গিংটা বোঝার চেষ্টা করেন,
মিলিটারি প্রফেশনের প্রতি তার সাইকোলজিক্যাল ফিটনেসটা বোঝার চেষ্টা করেন। ওকে। ঠিক আছে, সো দেয়ার আর কেসেস যে অনেকে ভাবে যে আই ওয়াজ রিয়েলি কোয়ালিফাইড বাট দেন আমার আর্মিতে হয় নাই। ওকে। তো অনেক ইয়াং অবস্থায় তারা আসলে এটা গুরুত্ব বোঝে না। আমি এই জাতীয় ক্ষেত্রে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, ধরেন আপনার সিইওর কোয়ালিফিকেশন আছে, আপনি ডেপুটি ম্যানেজারের ইন্টারভিউ দিতে গেলেন, কোম্পানি কি আপনাকে নিবে? না, এখানে এটা তো চলে যাবে। ওভার কোয়ালিফাইড। ওভার কোয়ালিফাইড, রাইট। সো ইভেন এই 18-19 বছর বয়সে আর্মির জন্য কিছু ক্যান্ডিডেট থাকে যারা ওভার কোয়ালিফাইড। ও, কারণ যখন বোর্ড দেখে যে হি ইজ এ হিউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার হুলস্থুল দক্ষতা আছে, তার মানে এই ছেলে আসলে তার নেক যেহেতু ওদিকে, সে আর্মিতে হয়তো থাকবে কিছুদিন, তারপর আলটিমেটলি হি উইল ফাইন্ড হিজ ওন ওয়ে, কারণ হি ইজ এ গ্লোবাল ট্যালেন্ট। রাইট। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেকগুলো উদাহরণ আছে। তো এই জাতীয় ক্ষেত্রে সিলেকশন প্রসেসে অনেক সময় এই জিনিসটা বিবেচনা করা হয় বলে ধারণা করা হয়। এটার কোনো Okay. কংক্রিট আমি দিতে পারবো না, বাট আমার কনফিডেন্সটা কেন এখান থেকে আমি পাই যে আর্মি কি চিন্তা করে, আর্মি চিন্তা করে যে আমি লং রানে, আর্মি রিটেনশন পলিসি কিন্তু খুব স্ট্রং। আপনি একটা নর্মাল চাকরিতে আজকে বললেন যে আই রিজাইন, কালকে থেকে আপনার অফিস আসার দরকার নেই। আর্মিতে কিন্তু ব্যাপারটা ওরকম না। আপনার কমিশন পাবেন আপনি মানে প্রেসিডেন্টের গেজেটের মাধ্যমে, আবার আপনি চাকরি ছাড়তে চাইলেও প্রেসিডেন্টের সাইন লাগবে। ও, সুতরাং আজকে যদি আপনি বলেন যে আমি আর চাকরি করব না, স্টিল ইট ইজ এ ম্যাটার অফ 3 to 5 years টু গেট রিড অফ, কারণ আর্মি সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে রিটেইন করার, আচ্ছা। আপনার হ্যাঁ, প্রবলেমটা কারণ সলভ আপনার করার। ইনভেস্ট করা হয়েছে আপনার ইয়েস, পিছনে, বিকজ অফ দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। হ্যাঁ। আপনি চিন্তা করেন যে আপনি এখন কর্পোরেট সেক্টরে আছেন, হুম। আপনার ধরি একটা মিড সাইজের একটা কোম্পানির ট্রেনিং বাজেট কত একটা ম্যানেজারের জন্য? খুব কম। কিরকম আনুমানিক? একটা ম্যানেজারের জন্য কত ইয়ারলি? 2 লাখ ম্যাক্সিমাম। 2 লাখ একটা ম্যানেজারের জন্য, ওয়ান সিঙ্গেল ম্যানেজার। সিঙ্গেল ম্যানেজার। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন যে একজন মেজর র্যাঙ্কের অফিসার, তাকে আপনি 1 বছর সপরিবারে ইউএসএতে রাখবেন, ঠিক আছে, এবং এই 1 বছরে আপনি হায়ার লিডারশিপের উপরে ট্রেনিং পাবেন, অন প্ল্যানিং, অন অপারেশনাল এক্সেলেন্স। খরচ কিরকম? দ্যাট ইজ দ্য ট্রেনিং বাজেট, যে এই পরিমাণ বাজেট ইনভেস্ট করা হয় এক একজন অফিসার ক্রিয়েশনের পেছনে। আচ্ছা। এই জন্য যখন আমরা বলি যে বিডিআর হত্যাকাণ্ডে আমাদের 57 জন অফিসারের লস ইজ এ গ্লোবাল লস, গ্লোবাল লস, রাইট, হিস্টোরিক একটা লস। হিস্টোরিটা, কারণ শুধু আমাদের দেশ না, প্রত্যেকটা দেশের আর্মি তাদের প্রত্যেকটা অফিসারকে যত সিনিয়র হতে থাকে তত তার পিছনে ইনভেস্টমেন্ট বাড়ে। সো ওই ইনভেস্টমেন্টটাকে কনসিডার করলে আপনি চিন্তা করেন 57 জন অফিসারের লস ইজ এ হিউজ ন্যাশনাল লস। ন্যাশনাল লস। তো ওই কারণে যেটা বলার চেষ্টা করলাম যে আর্মি তাদের হায়ারিং এর সময় এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করে যে লং রানে এই ক্যান্ডিডেট আমাদের সাথে থাকবে কিনা। ঠিক আছে, বাট মজার ব্যাপার হচ্ছে যে আমি আজ পর্যন্ত, আইসিএসবি তো একটা কম্পিটিটিভ এক্সাম, ভেরি ভেরি কম্পিটিটিভ এক্সাম, এর ভিতরে মানে একটা ব্যাচে যেমন আমার 8 জনের একটা ব্যাচের আমি একজন হয়েছি, বাকি 7 জনের হয় নাই। বাট এই বাকি 7 জন কিন্তু কর্পোরেট সোসাইটিতে চমৎকার চমৎকার পজিশনে আছে। সো রিচিং আপ টু আইসিএসবি ইজ এ বেঞ্চমার্ক। ওকে। এবং ওই 4 দিন আপনি আইসিএসবি থেকে আসার পরে আপনার ভিতরে যে কনফিডেন্সটা গ্রো করে, এই 17-18 বছর বয়সে কোনোভাবে আপনি আর অন্য কোনো পদ্ধতিতে এই কনফিডেন্স দিতে পারবেন না। আপনি আমাকে যদি পারেন দেখায়েন যে আইসিএসবিতে কোয়ালিফাই করে নাই এরকম একজন মানুষ যে লাইফে এখন আর কিছু করতে পারতেছে না। ভেরি রেয়ার। কারণ আইসিএসবিতে পৌঁছানো মানেই হচ্ছে আপনি অলরেডি বেস্ট অফ দ্য বেস্ট, একটা মানে ওই বয়সীদের বেস্ট অফ দ্য বেস্ট একটা, মানে আপনি আপনার বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলছেন। এক্স্যাক্টলি, ইউ আর অলরেডি চুজেন। ধরেন 5 লাখ রিটার্ন দিচ্ছে, সেখান থেকে আপনি কতজন নিয়ে আসছেন আইসিএসবিতে, তার মানে এখানে তো একটা ফিল্টারিং হয়েছে, বিশাল ফিল্টারিং। এক্স্যাক্টলি। এই জন্য আপনি দেখেন যে কর্পোরেটে কি হয়, আপনি যদি একটা এমএনসিতে জব করা ক্যান্ডিডেট হন, তাইলে কিন্তু পরের বার যখন আপনি আরেক জায়গায় সুইচ করেন, আপনার কিন্তু এত ভেরিফিকেশন আর লাগে না। ওইখানে কিন্তু আপনাকে কেউ বলবে না যে আপনার সার্টিফিকেট জমা দেন,
না বলবে না। আপনার ওই এমপ্লয়মেন্ট সার্টিফিকেট অফ লাস্ট এমএনসি এনাফ, Enough. কারণ তারা জানে যে তারা এসবি ভেরিফিকেশন বলেন, হুম, তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন বলে এগুলো সব করাইছে। করাইছে। তো একই রকম ভাবে যখন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কেউ যখন একটা জবের জন্য কোথাও যায়, ওই সেম কাজ। সেম। ইটস নট অনলি যে আপনি দেখবেন ট্রাফিক পুলিশ যারা আছে হুম, তারা যদি শুনে যে আপনি কে, আমি মেজর দেলওয়ার, এরপর আর বলে না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে মেজর হইতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাইতে হবে। ও তাই নাকি স্যার? ইট ইজ ম্যান্ডেটরি। ও এটা তো জানতাম না। ঠিক আছে, মানে মেজর হতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স ইয়েস, ম্যান্ডেটরি। দিস ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু বিকাম এ Wow. মেজর। আচ্ছা তো এই জন্য মজার মজার স্যার, আমার একটু জিনিসগুলো আছে। রিলেট করি। আমার মনে পড়ে ওই যে যখন ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলন করলো, তখন মিলিটারির কয়েকটা গাড়ি আর কি ড্রাইভারের লাইসেন্স মেবি এক্সপায়ার হয়ে গেছিল। তো এরকম একজন মেজর সামনে বসে, আমার ওই ফুটেজটা মনে আছে, মেজর বলতেছে আমার কাছে লাইসেন্স আছে, আমি ড্রাইভ করব। পরে সে এসে ড্রাইভ করছে, আর ড্রাইভার গিয়ে যায় তার সিটে বসে, তারপর Exactly. ড্রাইভ করে চলে গেছে। এই মানে নর্মালি মিলিটারি সোসাইটিতে প্র্যাকটিসটা হচ্ছে কি, যে আমরা তো ডেইলি লাইফটা লিড করি যুদ্ধের স্টাইলে, হুম, কারণ আদারওয়াইজ আপনার ওই স্টাইলটা থাকে না। স্টাইলটা থাকবে না। আপনার ইউ নিড টু গিভ ইউর স্কিন টু দ্য বিজনেস। হুম, সো সাপোজ আপনি কার সেল করবেন, হুম, কিন্তু আপনি ওই সেলস মেন্টালিটিতে থাকেন না। হঠাৎ হুম। করে একদিন ক্লায়েন্ট আসে, আপনি সেল করার চেষ্টা করেন। নো, ইট হবে না। ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। হুম, যেমন আপনার ক্ষেত্রেই আমি বলি যে ইউ নট অনলি সেল কার্স, বাট অলসো ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কার বিজনেস হিস্ট্রি অ্যান্ড Right. টেকনোলজিক্যাল আপডেট রাইট। যেগুলো হচ্ছে। মিলিটারির ব্যাপারটাও তাই। তো মিলিটারিতে আমরা যখন আমি ড্রাইভ পারি, বাট তারপর কিন্তু দেখবেন যে জিপ ড্রাইভ করতেছে ড্রাইভার একজন হুম। স্পেসিফিক ড্রাইভার। কেন? কারণ সরি, ওয়ার টাইমে কি হবে? হুম, ওয়ার টাইমে তো নর্মালি ও গাড়ি চালাবে, আমি ম্যাপে কন্টিনিউয়াস দেখতে থাকবো যে নেক্সট মুভ কি, আমি ওয়্যারলেসে কন্টিনিউয়াস কমিউনিকেট করতে থাকবো। হুম, সো আই শুড নট গেট মাইসেলফ ইনভলভ ইন ড্রাইভিং দ্য কার। ড্রাইভিং রাইট। বাট নিয়ম যেটা আছে মিলিটারিতেও, এই নিয়ম আছে, সেটা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে অফিসার নিজেই ড্রাইভ করে। করবে। সেটা কি? যদি ড্রাইভার অসুস্থ বোধ করে হুম, অথবা ড্রাইভার নাই। নাই, আহত হতে পারে হ্যাঁ। যুদ্ধ সিচুয়েশনে। সো হুম। ইউ মাস্ট হ্যাভ দ্যাট কোয়ালিফিকেশন এন্ড ক্যাপাসিটি। আপনি এখন একটা জেনারেলকে যদি বলেন যে আপনি রাইফেল চালাতে পারবেন কিনা, অফকোর্স হি ক্যান, বাট ওনার কাছ তো রাইফেল চালানো না। রাইট। বাট যদি পরিস্থিতি ওরকম আসে, হি ক্যান। হি ক্যান। এই আর কি। স্যার, আমরা তাহলে একটু ট্রেনিং এর বিষয়ে আসি। স্যার, আর্মি ট্রেনিং এর আমি যেটা বলছিলাম একটু আগে, আমার কাছে একটা মজার কোশ্চেন আছে বা থাকে, সেটা হচ্ছে যে অনেকেই স্যার আর্মি ট্রেনিং থেকে চলে আসে, ট্রেনিংটা কন্টিনিউ করে না, মানে আমরা বলি পালায় চলে আসে। এটা কেন আসে স্যার? এটা কি খুব কঠিন ট্রেনিংটা? অফকোর্স ট্রেনিং ইজ ভেরি টাফ ওকে। এনিওয়্যার। আপনি দেখবেন যে ট্রেনিং এর সময় হয় কি, যে আপনি বাস্তব লাইফে যেই কাজগুলো করবেন তার যতগুলো ভ্যারিয়েশন সম্ভব সবই তো ট্রেনিং এর সময় আপনাকে প্র্যাকটিস করতে হয়। হুম, তো তখন কিন্তু লোড অনেক হাই থাকে। ওকে। যদিও মিলিটারি ট্রেনিং এর যে ব্যবস্থাটা, এটা এত বেশি সাইন্টিফিক যে মানে লোড কিন্তু খুব পরিমিতভাবে আস্তে আস্তে দেওয়া হয়, গ্রাজুয়ালি। গ্র্যাজুয়ালি। হুম, আপনার ফিজিক্যাল লোড বলেন, মেন্টাল লোড বলেন, এগুলো সব কিছু খুব গ্র্যাজুয়ালি দেওয়া হয়। অ্যান্ড ইট ইজ রিয়েলি টেস্টেড। টেস্টেড কেন? আপনি ধরেন যে আজ থেকে 50 বছর আগে পডকাস্ট বলতে কিছু ছিল না, ছিল না, আর্মি ছিল। আজ থেকে 500 বছর আগে আর্মি ছিল ছিল, আজ থেকে 5000 বছর আগে আর্মি ছিল। কেন? কারণ হচ্ছে পৃথিবীতে মানুষের প্রথম প্রফেশন হচ্ছে চাষাবাদ, হুম, শিকার করা, স্বীকার করা, মানে খাদ্য আহরণ খাদ্য পদ্ধতি। আহরণ পদ্ধতি। তো যখন তারা দেখলো যে না, আমি চাষাবাদ করে ভালো একটা ফলন হয়েছে আমার, তো সব তো আর একদিনে খাওয়া যাবে না, তো ওইটারে কি করলো, সে স্টোর করা শুরু করলো। হুম, তো যখন স্টোর করা শুরু করলো, তখন দেখবেন যে এই পৃথিবীতে তো শুরু থেকেই ভালো লোক খারাপ লোক ছিল। তো খারাপ লোকগুলো তখন করলো কি, আপনার স্টোর করা জিনিস লুট করার অথবা চুরি করার ধান্দা শুরু করলো। এইটা থেকে বাঁচার জন্য সে করলো কি, গার্ড রাখা শুরু করলো। হুম, এই যে গার্ডিং সার্ভিস শুরু, দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ মিলিটারি। মিলিটারি, রাইট। তার মানে পৃথিবীর তৃতীয় প্রাচীন পেশা আপনি বলতে পারেন যে হুম, মিলিটারি। মিলিটারি। তাহলে সেই তখন থেকে এই পেশাটা আস্তে 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 টেস্টেড হয়ে এই লেভেল পর্যন্ত আসছে। আজকে বাংলাদেশ আর্মির বয়স ধরেন 53 বছর, হুম, বাট বাংলাদেশ আর্মি যে সিস্টেমে চলে, সেই সিস্টেমের বয়স 53 বছর না, না, এটা 3000 বছর। 3000 বছরের পুরনো। ঠিক আছে। সো এই ট্রেনিং যে সিস্টেম আছে, এটা খুব সিস্টেমেটিক এবং সাইন্টিফিক ট্রেনিং। হুম, মিলিটারিতে যে ট্রেনিংটা দেওয়া হয়। নাও ইউর কোশ্চেন যে কিছু লোক কেন চলে আসে,
এটার মূল কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ট্রেনিং এর যে লোডটা আছে এই লোডটা অনেক সময় অনেকে ফিল করে যে এটা তার জন্য না। ওর্থ না, সেটা আর এনজয় করে না। হুম। ট্রেনিং লাইফে কিন্তু উই এনজয় অ্যা লট, মানে আমাদের সবচেয়ে কষ্টের টাইম ট্রেনিং। আবার যদি আমি বলি যে সবচেয়ে এনজয়মেন্ট আমাদের যেটা ছিল ওটা ট্রেনিং, কারণ ট্রেনিংয়ে আমি ভুল করি যাই করি আসলে আমার কিছু হয় না, আচ্ছা। কারণ আমি ট্রেনি অফিসার। হুম। হ্যাঁ, একটা মজার একটা ঘটনা বলি, জি স্যার। যেটা আমি আপনাকে বলতেছিলাম যে প্রথম যেদিন আমরা আর্মিতে কমিশন পাওয়ার পর ইউনিটে যাই ওই দিন যেরকম একটু র্যাগিং টাইপের একটা হয় হ্যাঁ। রেজিমেন্টেশনের, একই রকম ভাবে যেদিন ফার্স্ট আপনি মিলিটারি একাডেমিতে যাবেন ওই দিনও কিন্তু একটু র্যাগিং হয়, মজা হয় আর কি। তো এটাকে আমরা বলি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন, রাইট। তো নর্মালি যেটা হয় যে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে গেটে আসলাম, গেটে আসার পরে বাবা মা বিদায় টিদায় দিল, তো ওখানে রিসিভ করে আবার একজন ইয়ে থাকে, অফিসার থাকে, ইয়ে থাকে, হ্যাঁ আন্টি ঠিক আছে, আর বাপ মা তো বলতেই থাকে একটু দেখে রাখবেন এই সেই হ্যান ত্যান। তারপরে যখন গেটের ভেতরে আপনি ঢুকবেন এরপরে ডলা শুরু, ঠিক আছে, এইটা ছোন ওইটা ছোন, এই লাফালাফি এইটা ওইটা হ্যান ত্যান, তো মানে পাগল অবস্থা ওই জায়গায়। তো এরকম একটা গল্প আছে আর কি যে একবার এরকম ধরেন একটা ব্যাচে 100 জন করে থাকে, তো এরকম গেট দিয়ে একজন করে ঢুকতেছে আর ধরেন এগুলো চলতেছে মাঠের ভিতরে চিল্লাচিল্লি লাফালাফি এগুলো। তো একজন ক্যাডেট বারবার এই যে হাত তুলতেছে যে কিছু একটা বলার চেষ্টা করছে, এখন সমস্যা হচ্ছে ট্রেনিং এর সময় আপনি বলার চেষ্টা করলে এই স্টার্ট ফ্রন্টল, আবার এই লাফ দাও, এই করো ওই করো, কেউ কথা শুনবে না আর কি। কারণ প্রথম দিন এটা করা হয় এই কারণে যাতে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন আস্তে আস্তে যাতে আপনার এই আগের সবকিছু ভেঙে যায়। তো ভালো কথা। তো এগুলো চলে হচ্ছে প্রায় মধ্যরাত পর্যন্ত, ঠিক আছে, কারণ সবাই তো একসাথে ঢোকে না, মধ্যরাতে গিয়ে সবাই আসার পরে তারপরে আসতে এবার গণনা শুরু। গণনা করতে গিয়ে দেখা গেল যে টোটাল 101 জন পাওয়া যাচ্ছে। এখন আপনার কথা অনুযায়ী ট্রেনিং এর ডলা খায় তো পালায় লোকজন। এখন যারা ওইখানে অফিসাররা ছিল, সিনিয়র ক্যাডেটটা ছিল, তারা চিন্তা করতেছে কি ব্যাপার, সংখ্যা একটা দুটো কম হইতে পারে, বাড়লো কি করে, রাইট। এখন এসে জিজ্ঞেস করতেছে এই শোনো তোমাদের ভিতরে কেউ একজন আছে যে ক্যাডেট না, আর কেউ কথা বলে না। তো 1 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, ভোর হয়ে যেতেছে, রিকোয়েস্ট করতেছে এখন ভাই প্লিজ তোমাদের ভিতরে কেউ আসো যে আসলে ক্যাডেট না। এবার ওই ছেলেটা যে শুরুতে যে হাত তুলছে, কি হলো, বললো স্যার আমি আসলে এই বিএম এর সোনালী ব্যাংকে জয়েন করতে আসছিলাম। আর্মি ট্রেনিং করাই দিয়েছেন সারাদিন, ড্রেস একরকম পাইছে, ভাবছে যে ও বোধহয় ক্যাডেট। আচ্ছা, আমি বললো যে তাহলে আপনি এতক্ষণ বলেন নাই কেন? বললো স্যার আমি অসংখ্যবার বলার চেষ্টা করছি কিন্তু আমার কথা কেউ শোনেন না। তো এইরকম মানে মিলিটারি ট্রেনিং এর লোড আছে যেটা অনেকে এনজয় করে না। আচ্ছা, অনেকের আবার শারীরিক সমস্যা হয়, শারীরিক সমস্যা হয় ট্রেনিং করতে গিয়ে, যার কারণে তারা হয়তো আর এটা কন্টিনিউ করতে চায় না। ইভেন অনেক সময় মেডিকেল বোর্ডও বলে যে মানে তোমার হয়তো কন্টিনিউ করা ঠিক হবে না শারীরিক কারণে। তো দোজ আর দ্য রিজনস যার কারণে তারা মানে চলে আসে। আচ্ছা, বাট আমি এর বাইরে আর নর্মালি কোনো কারণ থাকে না। ট্রেনিং এর লোডটা যে নিতে পারতেছে না, সাইকোলজিক্যালি যে ফিট ফিল করতেছে না, হয়তো জোশের বসে আর্মিতে জয়েন করে ফেলছিল, দেন হয়তো ডিপ থিঙ্কিং করছে, বাসায় কথা বলছে, দেন দে কুইট। স্যার ট্রেনিং এর পরে একজন জয়েন করার পরে মানে তার হচ্ছে ক্যারিয়ার গ্রোথ মানে অফিসার লেভেলে বা সোলজার লেভেলে যদি স্যার একটু বলতেন। মিলিটারি ক্যারিয়ার গ্রোথের যে প্যাটার্নটা আছে এটা খুবই সিস্টেমেটিক। আপনি প্রত্যেকটা র্যাঙ্কে যাওয়ার আগে দেয়ার আর প্রমোশন এক্সামস, সো আপনি ওই এক্সাম কোয়ালিফিকেশন মানে কোয়ালিফাই করবেন, আপনি যদি পাস করেন ইউ উইল গেট নেক্সট র্যাঙ্ক, এবং আপ টু মেজর এটা হচ্ছে এইভাবেই যায়। আচ্ছা, আর নেক্সট অনওয়ার্ড যেগুলো আছে এগুলোকে আমরা বলি সিলেক্টিভ র্যাঙ্কস। সিলেক্টিভ র্যাঙ্কসের ক্ষেত্রে যেহেতু মানে আসন সংখ্যা সীমিত, সুতরাং ওখানে একটা কম্পিটিশন হবে। সো ওই কম্পিটিশনের ক্ষেত্রে আবার যেটা হয় যে প্রতি বছরই আপনি যে কাজ করছেন তার এগেইনস্টে আমরা বাইরে কি বলি এটাকে, অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, যেটা কর্পোরেট কি বলে, এটাকে বলে হচ্ছে পারফরম্যান্স রিপোর্ট যেটা থাকে। সো পারফরম্যান্স রিপোর্টে কিন্তু একটা স্কোর থাকে, কেপিআই যেটা থাকে ওটা একটা স্কোর থাকে।
তো প্রত্যেক অফিসারের কিন্তু এরকম স্কোর থাকে। হুম সো এই স্কোরের বেসিসে এবং অন্যান্য ব্যাপারগুলো দিয়ে তারপর আস্তে আস্তে সিলেক্ট করা, ইটস লাইক পিরামিড স্ট্রাকচার। হুম যেমন আমরা 100 জন কোর্সমেট আছি, হুম 100 জন কোর্সমেটের ভিতরে 100 জন তো আর জেনারেল হবে না। না সো বিভিন্ন র্যাঙ্কে আস্তে আস্তে এটা কমতে থাকে, যারা বেটার তারা উপরে উঠতে থাকে। সো আচ্ছা এই জন্য আপনি দেখবেন যে কেউ যদি মেজর র্যাঙ্কে মানে আটকে যায়, হুম তার কিন্তু এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই না যে আমি মেজর র্যাঙ্কে আটকে গেছি, ও আমার হুম কোর্সমেট হুম ও হুম জেনারেল হয়ে গেছে, হুম বিকজ দিস ইজ সো ফেয়ার, হুম দ্য প্রমোশন সিস্টেম ইজ সো ফেয়ার। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মিলিটারি প্রমোশন সিস্টেম, যেটা মিলিটারির ওয়ান অফ দ্য স্ট্রেংথ, যেটা নিয়ে আমার আমার স্যার এক বড় ভাই ছিলেন আর কি, উনি কঙ্গোতে মিশনে ছিল। তো ভলিবল খেলার সময় পায়ে ব্যথা পায়। পায়ে ব্যথা পাওয়ার পরে উনি 6 মাসের মতো বেড রেস্টে চলে যাওয়া লাগে, পরে দেশেও ফেরত আসে। তো এই সময় হয়েছে ওনার জুনিয়ররা প্রমোশন পেয়ে উপরে চলে গেছে। এবার ওনার জন্য এবার জায়গাটা কেমন একটু আনকমফোর্টেবল হয়ে গেছে। তো সে তখন আস্তে আস্তে করে লিভ করে মানে গ্রামে ফেরত আসছে আর কি। ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। কারণ আমার কাছে যেটা মনে হয় যে ইউসি আর্মিতে আছেই কি, আর্মিতে মেইন জিনিস হচ্ছে আপনার দেশপ্রেম, হুম তারপর হচ্ছে আপনার নিজের পল্টনের ইজ্জত, হুম এবং আপনার ফ্যামিলির ইজ্জত, এবং আপনার নিজের ইজ্জত। রাইট সো যখনই আপনি দেখবেন যে না, ইউ আর নট ফিলিং কমফোর্টেবল, অথবা আপনি গ্রেস ফিল করতেছেন না ওই জায়গায়, হুম তখন তো আপনার কাছে সোলজারিং ইজ ভেরি ডিফিকাল্ট। হুম তখন আপনার কাছে এই বুটের ওজন অনেক বেশি বেশি মনে মনে হবে, হবে তখন ইউনিফর্ম আপনার কাছে অনেক রুক্ষ মনে হবে, তখন রুক্ষ। হাতের অস্ত্রটা আপনার কাছে অনেক ওজনের মনে হবে। এই জন্য মনে হবে। You will not enjoy. The moment you stop enjoying soldiering, relishing soldiering, that is the time you should quit immediately. Immediately you should quit. কারণ দিস ইজ অল ভলান্টিয়ার সার্ভিস। আপনি এখন যদি বলেন যে আমি আর মানে সোলজারিং এনজয় করতেছি না, আর্মি কিন্তু আপনাকে আটকাবে না। আর্মি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। যদি দেখে যে না না, দিস প্রবলেম ইজ বিয়ন্ড সলিউশন, আর্মি ইজ গোয়িং টু সে ইউ গুড বাই। ওকে স্যার, একটা মজার বিষয় আর কি, মজার বিষয় না, যে লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশে এরকম একটা কথাবার্তা চলছিল, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য, যে বাংলাদেশের জনগণের জন্য সেনাবাহিনীর ট্রেনিং কতটা জরুরি। যেমন পৃথিবীর অনেক দেশেই তাদের জনগণকে মোটামুটি একটা বড় অংশের জনগণকে ট্রেন আপ করে রাখে, অনেকে পুরো জনগোষ্ঠীকেই একটা বয়স হলেই ট্রেন আপ ম্যান্ডেটরি করে দেয়। এই বিষয়ে বাংলাদেশের জনগণের সেনাবাহিনী ট্রেনিং এর ব্যাপারে আপনার স্যার মতামতটা কি? থ্যাংক ইউ। এই ব্যাপারে একটা জোক আছে। আচ্ছা, শিওর স্যার। সেটা হচ্ছে যে আপনি সারা দেশের জন্য যদি কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করেন, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জন্য করতে হবে কম্পালসারি কমান্ডো ট্রেনিং। ওরা তো অলরেডি বেশ জোশী। এটা একটু মজা করে বললাম, সরি। জি। ব্রাহ্মণবাড়িয়ার কেউ যদি আমাদের পডকাস্ট দেখে, মানে আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। নাও আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন সেটার ব্যাপারে আসি। সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে মিলিটারি ট্রেনিং এর দরকার কি। বাংলাদেশ শুধু না, যে কোনো রাষ্ট্র আর্মি কেন রাখে অথবা মিলিটারি কেন মেনটেন করে? কারণ হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রের পাশে আরেকটা রাষ্ট্র থাকে। সো আপনার প্রতিবেশী রাষ্ট্র আপনার সম্ভাব্য শত্রু। হুম। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং স্ট্র্যাটেজিতে মানা হয়। আপনার প্রতিবেশী রাষ্ট্রের যে সক্ষমতা আছে অথবা যা দিয়ে সে যুদ্ধ করবে, তাকে প্রতিহত করার জন্য যে ধরনের প্রযুক্তি দরকার, সামরিক প্রযুক্তি দরকার, সেটাই আপনি মেনটেন করবেন। এটাই নিয়ম, এটাই লেহাজ। আপনি থাকেন পাপুয়া নিউ গিনিতে, আর আপনি প্রিপারেশন নেবেন হচ্ছে রাশিয়ার এগেইনস্টে, ওরকম হয় না। আচ্ছা, ঠিক আছে? সো এই বাস্তবতাটুকু মাথায় রেখে আমরা যদি বোঝার চেষ্টা করি যে আমাদের এখন 5ই আগস্ট পরবর্তী সময়ে কেন হঠাৎ করে এই প্রসঙ্গটা আসলো যে আমাদের ইয়াং যারা আছে তাদের সবার আসলে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, বেসিক মৌলিক সামরিক প্রশিক্ষণ পাওয়া উচিত। প্রেক্ষাপটটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে 1971 সালের অক্টোবর মাসে যে চুক্তি করার পরে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম মাথা ঘুরে পড়ে গেছিলেন। সেই চুক্তির 3 নম্বর ক্লজে পরিষ্কার লেখা আছে যে বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, আমাদের প্রোটেকশন দিবে হচ্ছে ভারত। আমাদের রক্ষী বাহিনীর মতো একটা বিশেষ বাহিনী থাকতে পারে। ঠিক আছে?
এবং গত 15 বছর ধরে যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন যে ধীরে ধীরে কিন্তু আমাদের সামরিক বাহিনীর যে সক্ষমতা আছে তা একটু চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন এখান থেকে জনগণ ভাবতে শুরু করেছে যে আমাদের যেখানে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক সক্ষমতা রাখার কথা, আদারওয়াইজ তো আমার আর্মির দরকার ছিল না। রাইট। আমার 1.5 লাখ 2 লাখ সংখ্যার একটা আর্মি থাকবে, কিন্তু আমি ফিল করব যে আমার স্বাধীনতা নিশ্চিত করবে আমার পার্শ্ববর্তী দেশ, তাহলে তো আপনার এই 1.5 লাখ 2 লাখ আর্মি রাখার দরকার নাই, না, এই বাজেটটা দরকার নাই। তার মানে মিলিটারি বাজেট যেহেতু আপনার আছে, তার মানে আপনার ভেতরে আপনার মানে স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর কোরে আপনি বিলিভ করেন যে দেয়ার ইজ এ থ্রেট। রাইট। সো এই থ্রেটটা 5ই আগস্টের পরে হঠাৎ করে আমাদের সবার সামনে রিভিল হয়ে গেছে। ওকে। এবং এটা অ্যাডিশনালি রিভিল হয়েছে যখন ভারতীয় মিডিয়া একের পর এক প্রপাগান্ডার করে পুরো বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে বাংলাদেশে মাইনরিটিদের উপরে নির্যাতন হচ্ছে। ভেরি স্যাড, রাইট? তো এই জাতীয় ইন্ডিকেশনগুলো আমাদের সাধারণ জনগণকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এখন এই মুহূর্তে 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট নেত্রী দেশ ছেড়ে পালালেন, তখন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেল সবার প্রথমে। ওই পরিস্থিতিতে পুলিশের রোলটা এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশকে রিকভার করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা খুব ভালনারেবল পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করেই আমাদের দেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই বিরূপ মনোভাব, তাদের যে এই হেজেমনি, তার বিরুদ্ধে আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। দ্যাটস ওয়াই এই প্রসঙ্গটা উঠে আসছে। কারণ মানুষ যখন বিপদগ্রস্ত বোধ করে, মানুষ যখন ভীত হয়, তখন সে ডিফেন্সিভ পোস্টারে যায়। রাইট। তার মানে আমাদের পাবলিক সাইকি এবং পারসেপশনে এখন এই জিনিসটা বিরাজ করছে। তার প্রেক্ষিতে আসলে এই প্রসঙ্গটা সম্ভবত এসেছে যে আমাদের কি তাহলে কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ে যাওয়া উচিত কিনা। আর কম্পালসারি মিলিটারি ট্রেনিং নিয়ে বেশ কিছু মিথ আছে, এটাকে অনেকে কনস্ক্রিপশন বলে। তো পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রে মনে করেন যে এই বাধ্যতামূলক মৌলিক সামরিক প্রশিক্ষণ দেয়া হয়। গ্রিসে যেমন দেওয়া হয় স্যার। ইটস দেয়ার ইন সিঙ্গাপুর। আচ্ছা, ইসরায়েলে তো খুব ভালো মতোই আছে। ওদের তো পারপাস আলাদা। এক্স্যাক্টলি। সো এক একটা দেশ এক এক ভাবে করায়, বাট মূল উদ্দেশ্য কিন্তু মানে এটা নিয়ে কিছু মিথ আছে। 1 নম্বর মিথ হচ্ছে যে কম্পালসারি বেসিক মিলিটারি ট্রেনিং মানে কি আসলে প্রত্যেক বাংলাদেশি অথবা প্রত্যেক নাগরিক কি আসলে একজন করে সৈনিক হয়ে যাবে? না, তা তো না। বেসিক মিলিটারি ট্রেনিং আপনাকে যেটা করবে প্রথমত, সেটা হচ্ছে আপনাকে বেসিক ডিসিপ্লিনটা শেখাবে। রাইট। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মতো দেশে বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, আগুন ধরে, এই জাতীয় কাজে কিভাবে আপনি অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারেন এটা শেখাবে। আজকে একটা জায়গায় আগুন লাগলে পরে আপনি দেখবেন যে 90% লোক ওই জায়গায় এসে মানে হা করে দাঁড়ায় দাঁড়ায় আগুন দেখার চেষ্টা করতেছে। এটাকে ইংলিশে বলে ডিজাস্টার টুরিস্ট। ঠিক আছে? এবং তারা বুঝে হোক না বুঝে হোক, এদের ভিড় ভাট্টার কারণে দেখবেন যে দমকলের গাড়িগুলো আসতে পারে না, প্রপার অ্যাক্টিভিটিটাও করতে পারে না। এক্স্যাক্টলি। আপনি শুধু কল্পনা করেন যে এই লোকগুলাই যদি ট্রেন্ড হয়, যারা কিভাবে আগুন নিভাইতে হয় এটা সম্পর্কে বেসিক আইডিয়া আছে, তাহলে এই আগুন নিভাইতে আরো কত কম সময় লাগবে, ক্ষতি কত কম হবে? অনেক কম হবে। এই লোকগুলাই যদি জানে যে একটা বন্যার সময় কিভাবে অর্গানাইজড ওয়েতে রিলিফ ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে আমাদের ক্ষতি কত কম হবে। এই লোকগুলাই যদি জানে যে আজকে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিভাবে ড্রিল করতে হবে, তাহলে অনেক ক্ষতি কমে যাবে। আর এই লোকগুলো যদি বেসিক্যালি এইটুক জানে যে দেশ যদি কখনো আক্রান্ত হয় তাহলে কিভাবে সামরিক বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আপনি চিন্তা করেন 2 লাখ একটা সেনাবাহিনী আছে, যখন যুদ্ধ পরিস্থিতি হলো সাথে সাথে পরের দিন আপনি দেখলেন 2 কোটি সেনাবাহিনী। ওয়াও, ইউ চেঞ্জ দ্য গেম। রাইট। সো এইটা নিয়ে অনেকের ভেতরে একটু ভুল ধারণা আছে, এটা ক্লারিফিকেশনের দরকার আছে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে
দেখেন আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমাদের দেশের আয়তন কম, আমাদের দেশের জনসংখ্যা আমাদের সমস্যা না, আমাদের দেশের জনসংখ্যা আমাদের পোটেনশিয়াল জনসম্পদ। সো হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করতে হবে। হিউম্যান রিসোর্সে পরিণত করার ক্ষেত্রে এই বেসিক মিলিটারি ট্রেনিং অবশ্যই ভ্যালু অ্যাড করতে যাচ্ছে। অনেকেই আবার বলেন যে না, বেসিক মিলিটারি ট্রেনিং পেলে পরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে এই ট্রেনিং ব্যবহার করার চেষ্টা করবে। এটাও আর একটা ভুল ধারণা। আমি যে কাজগুলোর কথা বললাম এগুলো কি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য? আবার আমাদেরকে মানে হিস্টোরিক এবং রিসার্চ এভিডেন্সগুলো দেখতে হবে। যেই সব দেশে বাধ্যতামূলক মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু আছে সেই সব দেশ কি অপরাধপ্রবণ দেশ? না। যদি না হয়ে থাকে তাহলে ওই ধারণাটা ভুল। সো আমার তো মনে হয় যে এটা এনকারেজ করা উচিত এবং এটাকে যদি আরো একটু গোছানো যায় তাহলে আপনি আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য তো আপনি সোলজার এবং অফিসার রিক্রুট করছেনই। এটা আগে থেকে যদি এন্ডোর্স করাই থাকে তাহলে আপনার সিলেকশন প্রসেসটা আরো ভালো হলো। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা এই মিলিটারি সিলেকশন প্রসেস সম্পর্কে জানে না, বাট এই অ্যাওয়ারনেসটা যদি থাকে তাহলে আমরা আরো ভালো ভালো ক্যান্ডিডেট পাবো। স্যার, আজকের পডকাস্টের মোটামুটি শেষ পর্যায়ে এটা লাস্ট কোশ্চেন আপনার কাছে, বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি ভবিষ্যতে কিভাবে দেখতে চান এবং সেনাবাহিনী নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে অনেকেই আমাদের ব্যাপারে ভুল একটা ধারণা পোষণ করার চেষ্টা করেন অথবা একটা মতামত দাঁড় করানোর চেষ্টা করেন যে আমরা যখনই ইন্ডিয়ার হেজেমনির বিরুদ্ধে কথা বলি তখন আমরা বোধহয় ইন্ডিয়া আক্রমণের কথা বলছি। আসলে ব্যাপারটা তা না। আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে আমরা কিন্তু আমাদের দেশে থাকতে ভালোবাসি। আমাদের বঙ্গোপসাগর আমাদের জন্মের পর থেকেই আমাদের সাথে ছিল, কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে নদীমাতৃক দেশ বলি, কারণ আমরা ইনওয়ার্ড। আবার ভাইকিংদের কথা চিন্তা করেন, নরওয়েজিয়ান, তাদেরও সমুদ্র ছিল আমাদের মতোই, তারা কিন্তু পুরো বিশ্ব চষে বেড়াইছে, কারণ তাদের মেইনল্যান্ডে অতটা সম্পদ ছিল না যেটা নিয়ে তারা খুশি থাকবে। তাদের ওই হাঙ্গারটা ছিল যে তাদের মেটাতে হবে, প্রয়োজন চাহিদা মেটাতে হবে, দ্যাটসই তারা সি এক্সপ্লোর করা শুরু করছে। তো এই প্রেক্ষাপটে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে বাংলাদেশ ভৌগোলিকভাবে 3 দিক থেকে একটা বড় রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত এবং বাংলাদেশকে ক্রমাগত ওই রাষ্ট্রটি একটি ট্রানজিট এবং করিডোরের জায়গা হিসেবে চিহ্নিত করে রাখার চেষ্টা করছে, ব্যবহার করার চেষ্টা করছে। আমরা চাই যে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা একই সঙ্গে চাই যে ভারতের যেহেতু হায়দ্রাবাদ দখলের হিস্ট্রি আছে, সিকিম দখলের হিস্ট্রি আছে, কাশ্মীরের বেদখলের হিস্ট্রি আছে, সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তার যেহেতু ট্রানজিট এবং করিডোর দরকার, সে যে ওই রকম ভাববে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে তো আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ কখনো, আসলে বাঙালি জাতি বাংলাদেশ কখনো পরাধীনতা মেনে নেয় নাই। আমাদের সংগ্রামের ইতিহাস আছে, বিশাল সংগ্রামের ইতিহাস, এবং প্রত্যেকবার আমরা কিন্তু আমাদের স্বাধীনতা ফিরিয়ে এনেছি। আজকে আপনি পাকিস্তান কনসেপ্টের কথা বলবেন, 1947-এ যখন পাকিস্তান গড়ে ওঠে তখন তো এই বাংলাদেশ থেকেই আসলে লাহোর রেজলিউশন গিয়েছে, তার প্রেক্ষিতে পাকিস্তান তৈরি হয়েছিল। পাকিস্তানেরও তো পাকিস্তান তৈরি করে নাই না। তারপরে যখন ব্যাটে বলে মিলল না, এবার আমরা কিন্তু আমাদের দেশ আবার আলাদা করে নিয়েছি। ঠিক আছে, সো আমরা স্বাধীন চেতা একটা জাতি, আমরা পরাধীনতা পছন্দ করি না। কিন্তু শুধুমাত্র আমরা পছন্দ করি না তাতে তো আর থেমে যায় না, আমাদের একটা ডিটারেন্ট আর্মি দরকার আছে। 1971 সালে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে সেই সেনাবাহিনী যেই সেনাবাহিনী দেশ স্বাধীনের আগে সেনাবাহিনী গঠিত হয়েছে। দেশের বিজয় যেই মানে নিশ্চিত করে যেই সেনাবাহিনী তার প্রথম যুদ্ধে জয়লাভ করেছে, মানে যুদ্ধে জয়লাভ করে একটা দেশের জন্ম হয়েছে। তার মানে বাংলাদেশ সেনাবাহিনী যদি আপনি এখন গাণিতিকভাবে হিসাব করেন, বাংলাদেশ সেনাবাহিনী এখনো কোনো যুদ্ধে হারে নাই না, এখন তো একটা যুদ্ধই করেছে এবং ওই যুদ্ধে সে জিতেছে। ঠিক আছে, তো এখন
ভারত পরিবেষ্টিত অবস্থায় এবং মিয়ানমারের মতো একটা দুষ্ট রাষ্ট্র যখন আশেপাশে থাকে, তখন আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী অত্যন্ত জরুরি। এখন এই সেনাবাহিনীকে বিভিন্নভাবে শক্তিশালী করা যায়। আমি যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন যে এই সেনাবাহিনী নিয়ে আমার স্বপ্ন কি, আমি চাই আমাদের সেনাবাহিনী আমাদের জলবায়ু এবং আমাদের টেরেইন, ভূমি, এটাকে আরো ভালোভাবে চিনবে এবং এই টেরেইন এবং ওয়েদারের অ্যাডভান্টেজ নিয়ে কিভাবে যুদ্ধ করতে হয় এটা আরো ভালোভাবে শিখবে। নাইস। দ্যাট ইজ মাই ব্রডার এইম। আর একই সাথে আমি আরেকটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে দেখেন, মিসাইল প্রযুক্তির উদ্ভব হয়েছিল কোথা থেকে? উপমহাদেশ থেকে, টিপু সুলতান। টিপু সুলতান থেকে, হ্যাঁ, ঠিক আছে? মহীশূরের। সুতরাং এগুলা এমন কোনো মানে সায়েন্স না যেটা আমাদের দেশের যারা এক্সপার্টস আছে, আইটি এক্সপার্টস অথবা আইসিটি নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য এমন কোনো মানে সায়েন্স না যেটা তারা হেভস করতে পারবে না। ঠিক আছে? কি দরকার? প্রণোদনা দরকার। আপনি উৎসাহ দেন। আপনি মিগ প্রডিউস করতে পারতেছেন না কারণ আপনার ওই বাজেট এই মুহূর্তে নাই, আপনি তো ড্রোন প্রডিউস করতে পারেন। রাইট। আপনি একটা সেন্ট্রাল ড্রোন নীতিমালা করেন বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিজিবির জন্য, অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি ইয়াং যে জেনারেশন আছে তাদের ভিতর থেকে, মানে যে বুয়েটের যারা আছে তাদেরকে দিয়ে আপনি লার্জ স্কেলে ড্রোন প্রোডাকশনের দিকে আগান। এর ভিতরে কিছু মিলিটারি ভার্সন হবে, কিছু হবে কমার্শিয়াল ভার্সন, করা যেতে পারে। ইউ গো ফর মিসাইল প্রিপারেশন। হেজবুল্লাহ যদি পারে, হ্যাঁ, হামাস যদি পারে, ওদের নিজেরা বানাচ্ছে অনেক কিছু, রাইট, তাহলে আমরা পারবো না কেন? একসাথে 3-4 হাজার লঞ্চ করে দিচ্ছে। হ্যাঁ, তো এর সব কি ওরা আমদানি করে নিয়ে আসতেছে? না, ওরা তো নিজস্ব প্রযুক্তিও ডেভেলপ করার চেষ্টা করছে। ওয়াই ইউ আর নট ট্রাইং টু ডু দ্যাট? আমরা ওটা করা উচিত। আমাদের এটা এটা দরকার, উৎসাহ দরকার। রাইট। উৎসাহ দেন, একটু R&D বাজেট দেন, দেখবেন যে চমৎকার চমৎকার ড্রোন মানে সলিউশনস তারা নিয়ে আসতেছে এই জায়গায়। আপনি ওই যে টার্কিশ ড্রোন এনে বাংলাদেশের আকাশে খুব একটা লাভ করতে পারবেন, কারণ আমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, টার্কিশ আকাশ তো ফকফকা পরিষ্কার থাকে। তো আমাদের দরকার আমাদের স্ট্যান্ডার্ড ক্যামেরা, আমাদের দরকার আমাদের স্ট্যান্ডার্ড ব্যাটারি, আমাদের দরকার আমাদের স্ট্যান্ডার্ডের মানে ফিন্স, তার উপর বেস করে আপনাকে ড্রোন প্ল্যান করতে হবে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আক্রমণাত্মক সেনাবাহিনী না। সো আমাদের এটা হচ্ছে ডিফেন্সিভ সেনাবাহিনী, কারণ আমরা বলি আমাদের দেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। তাহলে কেউ যদি আমাদের এগেইনস্টে রাফাল অথবা মিগ নিয়ে আসে 5টা, তাহলে আমি 10টা মিগ অথবা রাফাল কিনে তার সাথে যুদ্ধ করবো, এটা তো আমার ইকোনমি পারমিট করে না। বাট যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে আপনি বিমানের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ব্যবস্থা ডেভেলপ করেন। আমি তো কখনো বলি না যে দিল্লি জয় করতে যাওয়ার জন্য বিমান লাগবে। আমার অতটুকু বিমান দরকার যেটা ঢাকা সেভ করার জন্য দরকার। আমার অতটুকু এয়ার ডিফেন্স দরকার যেটা দিয়ে আমি বাংলাদেশ সেভ করতে পারবো। আপনার প্রতিপক্ষের মানে অত্যন্ত শক্তিশালী ট্যাঙ্ক আছে, আপনি তো ট্যাঙ্কের এগেইনস্টে ট্যাঙ্ক দরকার নাই, আপনি অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম ডেভেলপ করেন। আপনার প্রতিপক্ষের সাবমেরিন আছে এবং মানে ফ্রিগেটস আছে, করভেটস আছে নেভির, আপনি অ্যান্টি নেভাল যে মানে প্রিকশন নেওয়ার কথা ওইটা সেট করেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আর ওগুলা যখন আপনি করতে পারবেন, বাকি বাংলার যে 16 কোটি বলেন, 18 কোটি বলেন, 20 কোটি বলেন, এরা তো 71 সালে একবার যুদ্ধ করে, মানে ওই ইতিহাস তো জল জ্বলে 50 বছর আগের যুদ্ধ। এবং আমরা 50 বছর ধরে এটা স্টাডির উপরেই আছি, স্টাডির উপরে আছি। এবং আমার কথা হচ্ছে যে যদি এখানে মনে করেন যে কেউ ঢোকার চেষ্টা করে বাংলাদেশে, তাহলে বাংলার জনগণ তো ছেড়ে দিবে না। রাইট। এই জন্য লাস্ট কথা হচ্ছে যে কেউ যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, ওদের জন্য হোটেল ক্যালিফোর্নিয়া নামে একটা গান আছে, ওই গানের একটা লাইন খুব পরিচিত, যে ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভার লিভ। মানে আপনি ঢুকছেন ঠিক আছে, বাট আপনি এই বাংলাদেশ ছেড়ে বেরোতে পারবেন না। পুরান ঢাকার গলিতে ঢুকলে পরে ইউএস আর্মি মনে করেন মাথা ঘুরে পড়ে যাবে। রাইট। আপনি বুঝতে হবে আমাদেরকে 40 কিলোমিটার গাজা ক্লিয়ার করতে পারতেছে না ইসরায়েল, মনে করেন যে পৃথিবীর সব ধরনের বোমা মেরা, আর সেই জায়গায় আপনি এত সোজা যে ঢাকায় ঢুকবেন আপনি আর
দমাদম সব নিয়ে চলে যাবেন। হ্যাঁ, যদি লিন্দুব দর্জির মতো মনে করেন যে ইয়া হুম। থাকে, সরকার প্রধান থাকে, তাহলে যুদ্ধ ছাড়াই হেরে যাবে। হুম, পলাশিতে হয়েছে না, হুম, পুরা আর্মি দাঁড়ায় ছিল মির্জাফরের, হুম, এবং ক্লাইভ নিজে লিখে গেছে যে আমরা যখন নওয়াব সিরাজউদ্দৌলাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিলাম, তখন দুই পাশে যে পরিমাণ বাঙালি দাঁড়ানো ছিল, তারা যদি একটা করে পাথর ছুঁড়ে মারতো, তাহলে পুরা ব্রিটিশ বাহিনী ওখানে নিশ্চিহ্ন হয়ে যেত। হুম, তো আমাদের এই জেএনজির ভেতরে এই রিয়েলাইজেশন আসছে। যারা বয়স্ক ছিল তাদেরকে আমি দোষ দিই না, বাট তারা খাঁচা ঢুকে গেছিল। এখন জেএনজির যারা আছে, তারা ওপেন ইনফরমেশন অ্যাক্সেস আছে। আপনি অনেকেই দেখবেন যে তার ফ্রেন্ড কানাডা আছে, তার হুম। ফ্রেন্ড ইউএসএ তে আছে, ফ্রেন্ডশিপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তাদের এখন কলিজা এত বড়। সুতরাং আই ট্রুলি বিলিভ যে বাংলাদেশ আর কখনো পরাধীনতার স্বাদ নেবে না, ইনশাল্লাহ। যাক, লং লিভ বাংলাদেশ। লং লিভ বাংলাদেশ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের এরপরে হয়তো অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আরো আড্ডা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।